আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। শনিবার সন্ধ্যাবেলা একটি মিটিং হয়েছে, শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, আচ্ছা, দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে মার্কো রুবিওকে ফোন করেন। মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর, সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে, আমি জানি না। সার্জিও গোরের সঙ্গে উনি ফোন করেন, ফোন করে সার্জিও গোরকে কথা বলেন। তারপর সার্জিও গোরকে উনি বলেন, মার্কো রুবিও বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর, তখন শেখ হাসিনাকে প্রথমেই সম্বোধন করেন, হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার। মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে। তা মোটামুটি আমি যা নোট পেয়েছি, আমি পুরোটা পাইনি, পেয়েছি বলে আমি কখনো দাবি করব না। যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি। এটা হয় প্রায় 17 মিনিট পর্যন্ত তাদের মধ্যে কথা হয়। সেখানে মার্কো রুবিও যেটা বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে। এর অন্যথা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে, যা আমরা স্বীকার করি। ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে। এইটুকু আমার কাছে নোটটা এসছে। তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বা প্রাইম মিনিস্টার বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে, এবং সেটা বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বলতে দ্বিধা করেননি। এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না, আমি আপনাদের বলতেও পারবো না, কারণ কবে কি হবে। তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে, তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে। এখন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম্প যেটা করছেন সেটার কথা বলছেন, নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি, ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না। এর পরপরই হয় কি, আপনাদের যিনি রাষ্ট্রদূত, নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা, আমি তার নাম বলতে পারবো না, তার নাম বলতে মানা আছে, এক আওয়ামী লীগের নেতা, আজ দিতে পারি তার নাম চৌধুরী, তার সঙ্গে
গোপনে কথা বলেন বাংলাদেশের কি বলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। এবং তিনি এই যে নির্দেশ, যেটা মার্কো রুবিও যেটা কথাটা বলেছেন, সেই কথাটা তাকে জানানো হয়েছিল, শেখ হাসিনাই জানিয়েছিলেন। সেই কথাগুলো উনিও জানতেন, আর আমাদের ক্রিস্টেনসেন তিনি তো জানতেনই, মার্কো রুবিও বা সার্জিও গোর মারফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন। ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের বললাম। এবং আমি এটা শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না, কিন্তু মার্কো রুবিও জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর, তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল। ফলে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতোভাবে সাহায্য করবে, এটাও আমি আশা করি। তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন। এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন, প্রায় মিনিট 3-4 মতো কথা হয়। তারপর অজিত দোভালের সঙ্গে মিনিট 3-4 মতো কথা হয়। কথা হয়ে এই 17 মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে, এই 17 মিনিটের মিটিং এর এটা হলো গিয়ে নির্যাস। এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম, একটা ফালতু কথা এর মধ্যে নেই। সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম, সুহানি রাত ঢল চুকি না জানে তুম কব आओगे, এবার গানটা গাইতে শুরু করুন। হয়তো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, আর 2-1 মাস সময় লাগবে। আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না, কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ, চারদিকে যা গন্ডগোল লেগেছে। আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন, সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না। আমি কি অপরাধ করেছি জানি না, তো আমার ভিডিও দেখেন না, তাতে আমার কিছু বলার নেই, সেটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা 71-এর পর 2025-এর দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি। সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি, একেবারে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরেকবার বললাম নমস্কার এবং ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের যে হুমকি, ভালোই ভালোই গ্রিনল্যান্ড দিয়ে দাও, দরকার হলে পয়সা দিয়ে দেবো, না হলে পরে গ্রিনল্যান্ড আমি দখল করব, এটা নিশ্চিত জেনে নাও। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর বিশ্ব রাজনীতিতে একটা তোলপাড় পড়ে গিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার যে সখ্যতা ছিল, সেই সখ্যতা একেবারে শূন্যতে নেমে এসছে। এখন উনি যদি গ্রিনল্যান্ড দখল করতে যান, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার একটা সংঘাত বাঁধবেই। সেক্ষেত্রে ডেনমার্ক সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো যদি বিদেশি শক্তি, নাম করেননি তিনি, বিদেশি শক্তি যদি পা রাখে তাহলে গুলি চালাতে দ্বিধা বোধ করবে না। আর আমেরিকাও বলে দিয়েছে যে আমি সমস্ত রকম শক্তি দিয়ে, যদি বাধা দেওয়া হয় সব শক্তি দিয়ে গ্রিনল্যান্ড আমি দখল করব। গ্রিনল্যান্ড দখল করার তার উদ্দেশ্য কি, তিনিও প্রেস কনফারেন্সে বলেছেন যে গ্রিনল্যান্ড আমি যদি দখল না করি, তাহলে পরে সেখানে চীন অথবা রাশিয়া এসে ঘাড়ের উপরে বসে যাবে। সুতরাং আমি আমার সার্বভৌমত্বকে আমি খোলা রাখতে পারি না, উন্মুক্ত রাখতে পারি না, এটা হচ্ছে তার যুক্তি। আর ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তি হচ্ছে যে আমরা একটা গোষ্ঠীভুক্ত দেশ,
আমাদের 32টা দেশ নিয়ে আমাদের একটা গোষ্ঠী, তার মধ্যে একটা দেশ যদি আমাদের উপরে দাদাগিরি করে তাহলে পরে সেই দাদাগিরি আমরা মেনে নেব না। দরকার হলে আমরা 31টা দেশ একত্রে মিলে আমরা এই যে দাদাগিরি করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই নিয়ে একটা সংঘাত একদম চরমে উঠছে, তার ফল গিয়ে পড়ছে পুরো পৃথিবীতে। এখন এই পৃথিবীতে মানে ট্রাম্পের এই যে মানে ভেনেজুয়েলা থেকে তুলে আনা এবং ইরানের রেজিম চেঞ্জ করানোর এই যে চেষ্টা, সব মিলিয়ে একেবারে মাফ করবেন মাঝে আটকে গিয়েছিল ভিডিওটা। এখন সব মিলিয়ে একটা অস্থির বিশ্ব তৈরি করছে। এই অস্থির বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াবে এখন বলা মুশকিল। এখন আমেরিকার বিরুদ্ধে যদি ইউরোপিয়ান ইউনিয়নের 31টা দেশকে একত্রে দাঁড়াতে হয় তাহলে তার মধ্যে এখন কে কার পক্ষে যেতে পারে কে? এখন সব থেকে নিরাপদ পক্ষ হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়া এতদিন শত্রু ছিল, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন দীর্ঘদিন ধরে টাকা জুগিয়েছে ইউক্রেনে যুদ্ধে, আর আমেরিকা পেছন দিক দিয়ে ন্যাটোকে দিয়ে কাজে লাগিয়েছে। এবার আমেরিকা প্রেসিডেন্ট বলছেন যে তিনি ন্যাটো বলে কিছু রাখবেন না, ন্যাটো রাখলে পরে তাহলে পরে তার খরচা বেশি হচ্ছে, আর ন্যাটো দিয়ে কোনো কাজ হয় না, ন্যাটো তিনি কোনো খরচা করবেন না। যারা এই ন্যাটো সুবিধা নিচ্ছে এই 32টা দেশ ইউরোপিয়ান ইউনিয়ন, তারা খরচা করুক, ন্যাটোর আমি পয়সা দেবো না। এদিকে তাহলে ন্যাটো যদি উঠে যায় তাহলে সুরক্ষার বিষয়টা কি হবে? তাহলে এরা এখন চিন্তা করছে যে সুরক্ষার ন্যাটো আমাদের রাখতে হবে, ন্যাটোটা আমাদেরই করতে হবে। কিন্তু আমাদের প্রধান শত্রুকে, প্রধান শত্রু হচ্ছে রাশিয়া। তাহলে আমাদের রাশিয়ার কাছাকাছি গিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এর আগে প্রেসিডেন্ট কি বলে ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের ইমানুয়েল ম্যাক্রো, তিনি ভারতবর্ষে এসে তিনি ডিল করে চলে গিয়েছেন। তখন ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি বলেছিলেন যে ফ্রান্সের অনুসরণ আমাদের করতে হবে, আমাদের মানে সমষ্টিগতভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের একটা মানে দূত একটা ঠিক করতে হবে, যে দূত ভারতবর্ষ ছাড়া আর কেউ নয়। ফলে ভারতবর্ষের মোদির কাছে চলো, আমি যে 21 জনের কথাই বলেছিলাম, 21 জন আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রীয় প্রতিনিধি দল, মানে রাষ্ট্রীয় নেতারা, রাষ্ট্রীয় প্রতিনিধি দল বলা ভুল হবে, রাষ্ট্রীয় নেতারা, তারা এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী মোদিকে বলবেন যে আপনি রাশিয়ার সঙ্গে কথা বলে আমাদের মধ্যখানে একটা শান্তি সমঝোতা করুন, যাতে রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের উপরে কোনো রকম আক্রমণ না করে। যদি রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আক্রমণ না করে তাহলে আমেরিকাকে আমরা বুঝে নেব। এইবারেতে আমেরিকার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যদি বিচ্ছেদ হয় এবং রাশিয়ার সঙ্গে যদি তাদের মানে সখ্যতা হয় তাহলে কি কি হতে পারে এটাও আপনাদের জানা প্রয়োজন। রাশিয়া থেকে পুরো তেল, গ্যাস এবং গম, চাল সমস্ত কিছু আমদানি করতে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। যখন ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ আর শুরু হলো, তখন যখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, তখন ইউরোপিয়ান ইউনিয়ন এই যেহেতু ন্যাটোর মধ্যে রয়েছে তারাও টাকা পয়সা দিতে শুরু করলো। এদিকে জার্মানি, ইটালি, ফ্রান্স এরা যারা আছে আর ছোটখাটো যারা নেদারল্যান্ডস যে সমস্ত দেশ পেশ রয়েছে, তারা আর্থিক সংকটে ভুগতে লাগলো। এই কারণে যে দামে তারা তেলটা, গমটা, তারপরে তো খাদ্যশস্য এর থেকে নিতে পারছিল রাশিয়া থেকে, সেই খাদ্যশস্য তাদের নেওয়া বন্ধ হয়ে গেল। বিশেষ করে জ্বালানির ওপরে তাদের একটা প্রচুর খরচ বেড়ে গেল। যে খরচাটা রাশিয়া থেকে এনে তাদের তেল আর গ্যাসের যে খরচা পড়তো, সেই খরচটা 5 গুণ হয়ে গেল আমেরিকা থেকে আনতে গিয়ে। ফলে হলো কি সমস্ত মানে আর্থিক মন্দা দেখা দিল সমস্ত এই জুড়ে।
আপনার ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে। এখন জার্মানিতে শয়ে শয়ে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ইটালিতে বন্ধ হয়ে যাচ্ছে, ফ্রান্সে বন্ধ হয়ে যাচ্ছে। ক্রমশ মানুষের পকেট খালি হচ্ছে, তার অর্থনৈতিক চাপ বাড়ছে। সরকার কত ভর্তুকি দেবে? ভর্তুকি দিতে সরকারের পকেট খালি হয়ে গিয়েছে। এখন সরকার হাত তুলে দিয়েছে যে আমাদের পক্ষে আর সম্ভব নয়, আমরা আর টানতে পারবো না। আমেরিকার সঙ্গে যে দোস্তি করতে গিয়ে আমরা আমাদের একেবারে মানে পকেট খালি করে ফেলেছি। ফলে এই হচ্ছে উপযুক্ত সময় আমেরিকাকে জবাব দেওয়ার। আর আমেরিকার বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ানো যায়, তাহলে পরে পৃথিবীতে কারো অস্তিত্ব থাকবে না, প্রত্যেকে অস্তিত্ব সংকটে ভুগবে। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা দুটো শক্তির মধ্যে এখন প্রচুর একটা ফাটল চলে এসছে। আর এই ফাটলের মধ্যে এখন সব থেকে বড় মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে চীন। চীন আমেরিকাকে একটা কঠিন হুমকি দিয়ে দিয়েছে যে এবার যদি চীনের ওপরে কোনো রকম অ্যাকশন যদি শুরু হয়, তাহলে পরে মানে কোনো রকম যদি বেচাল, মানে কথাটা বলেছে বেচাল, মানে যা তর্জমা করলে চৈনিক তর্জমা করলে, যেটা ইংরেজি তর্জমা করলে সেটাকে দাঁড়ায় বেচাল। যদি বেচাল একমাত্র দেখি, তাহলে আমরা হাইড্রোজেন বোমা মারবো। তার মানে হাইড্রোজেন মিসাইল যদি মারে, সেক্ষেত্রে আমেরিকার কিন্তু সর্বনাশ। এদিকে আমেরিকার কাছে এই খবর পৌঁছানো মাত্র আমেরিকা একটি বিশেষ প্লেন 52 বছর বাদে উড়িয়েছে আকাশে গতকালকে। এই প্লেনটির মধ্যে, আমি নামটা ভুলে গিয়েছি, এই প্লেনটির মধ্যে পুরো সিস্টেম রয়েছে, একেবারে পরমাণু থেকে আরম্ভ করে আপনার বৈজ্ঞানিক যত যন্ত্রপাতি আছে এবং মিসাইল উৎক্ষেপণ থেকে সমস্ত কিছু। 120 জন ওর মধ্যে বসতে পারেন, প্রেসিডেন্টের আলাদা রুম রয়েছে। একটা বলতে পারেন একটা মানে পেন্টাগন, পুরো একটা পেন্টাগন ওই প্লেনটার মধ্যে রয়েছে। সেই প্লেনটাকে 52 বছর বাদে ওড়ানো হয়েছে। তার মানে আমেরিকা সংকেত দিচ্ছে যে তোমরা যদি আমাদের উপর অ্যাটাক করো, তাহলে আমরা তো ধ্বংস হব না, আমরা ঠিক টিকে যাব, কিন্তু সারা পৃথিবী কিন্তু অশান্ত হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে ট্রেনে বসে বসে আমি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটাকে যদি আপনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রথম পদক্ষেপ, তাহলে আপনারা বলতেই পারেন। এক্ষেত্রে নানান কথা এখন উঠছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে ধাপগুলো, সেই ধাপগুলো কিন্তু প্রথম ধাপে কিন্তু আমেরিকা কিন্তু পা দিয়ে দিয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি রাশিয়ার সঙ্গে ভিড়ে যায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, চায়না, ভারত সব মিলে কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে যাবে। তাহলে হবে কি, একটা শক্তি সময়ের বিরুদ্ধে বৃহৎ এত বড় শক্তি সমস্ত, তাহলে মধ্যিখানে হবে কি, ইরান বেঁচে যাবে। ইরানের যে তত্ত্বাবধানের ব্যাপারটা হচ্ছে, ইরানের রেজিম ব্যাপারটা চেঞ্জ হওয়ার যেটা হচ্ছে, সেটা থেকে হয়তো আমেরিকা এই মুহূর্তে হয়তো পিছিয়ে আসলেও আসতে পারে। আমি বলছি না আসবে, আসলেও আসতে পারে, কারণ পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। সরি, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, মানে আমরা যা খবর টবর পাচ্ছি, তাতে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের একটা মূল্যবান একটা মানে দেখা যাচ্ছে, মানে সম্পর্ক দেখা যাচ্ছে। এবং আমাদের নরেন্দ্র মোদী তার উপরে অনেকটা নির্ভর করছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তিনি এই ব্যাপারে কতটা মানাতে পারবেন। তবে প্রেসিডেন্ট পুতিন তিনি মানে যুদ্ধ চালাতে চান না, কারণ একটা রাশিয়ান জাহাজ বেলা ওয়ান, তাকে ঘিরে যে কাণ্ড চলছে, বেলা ওয়ান যখন ধরা পড়লো রাশিয়ান জাহাজ, দেখা গেল তো সত্যি সত্যি রাশিয়ান জাহাজ। এবং যখন রাশিয়ান জাহাজটাকে মানে ধরা হয়েছে, তখন কিন্তু সেখানে একটা রাশিয়ান সাবমেরিন ছিল, সেটা হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন।
তখন রাশিয়া একটা ধমকি দিয়েছিল যে আমার ওখানে নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, যদি আমার জাহাজকে না ছাড়া হয়, সেখানে 3 জন ভারতীয়ও ছিল এবং বাংলাদেশিও ছিলেন তার মধ্যে, আমাদের সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো কর্মচারীও তার মধ্যে ছিলেন। তো যদি ছাড়া না হয় তাহলে পরে আমরা কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত জাহাজকে কিন্তু আমরা মানে টর্পেডো দিয়ে সব শেষ করে দেবো। সেটা করার পর যদিও মানে জাহাজটা ছাড়া হয়নি, কিন্তু জাহাজের সমস্ত ক্রুদের ছাড়া হয়ে গেছে। ফলে আমেরিকা কিন্তু একমাত্র ভয় পায় রাশিয়াকে। রাশিয়ার পুতিনের সামনে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যাঁ খুব একটা করেন না। তিনি চুপচাপ বসে থাকেন এবং ভালো ভালো কথা বলেন, শুদ্ধ একেবারে ইংরেজিতে কথা বলেন, তখন কিন্তু কোন রকম তার মধ্যে হুমকি থাকে না। এখন এই শক্তিটা যদি একসঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আমেরিকার পক্ষে টেকা মুশকিল। আমেরিকা কিন্তু তাহলে দুবার ভাবতে হবে যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সংঘাতে যাব কি যাব না, গ্রিনল্যান্ড আমি দখল করব কি দখল করব না। যদি উনি গ্রিনল্যান্ড দখল করতে যান তাহলে পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে এবং সেক্ষেত্রে জানবেন সারা পৃথিবী অশান্ত হতে শুরু করবে। এবং 2026-এর আগে আমি যে মানে এটা ভবিষ্যৎবাণী করেছিলাম 2026 অত্যন্ত খারাপ যাবে। 2026-এর শুরু থেকে 2 তারিখ থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উনি তুলে এনেছেন, তারপর থেকে ইরানের এই অবস্থা, তারপরে উনি এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন, গ্রিনল্যান্ডের পরে পানামা, এই করতে করতে উনি তো পুরোটাই গিলে নেবেন। তারপরে কিউবা। এখন যদি বাধা না দেওয়া হয় আমেরিকাকে তাহলে পরে আমেরিকা পুরো সর্বগ্রাসী হয়ে যাবে। এটা কিন্তু সবাই বুঝে গেছে যে আমেরিকাকে সর্বগ্রাসী করা যাবে না, তার আগে আমেরিকার সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো। ফলে এখন সময় দেখতে হবে যে রাশিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কোন রকম সম্পর্ক তৈরি হচ্ছে কিনা। যদি সম্পর্ক তৈরি হয়, গাঁটছড়া বেড়ে যায় মোদির মধ্যস্থতায়, তাহলে পরে চীনকেও মোদি সামনে নেবেন। আমেরিকার বিরুদ্ধে যদি চীন করে সেটা আলাদা কথা, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে রাশিয়ার যে সমঝোতা সেটা হয়তো উনি করিয়ে দেবেন এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে যাবে। ইউক্রেনের যতটা পার্ট রাশিয়া নিয়ে নিয়েছে সেই পার্ট আর ফেরত দেবে না, কারণ এটাও পুতিন পরিষ্কার করে দিয়েছেন যে অংশটা আমি দখল করেছি সে অংশ আমি নেব না। আর ডনেক্স তো স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, ডনেক্সকে আমি আবার ফিরিয়ে নিয়েছি। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা এখন ওয়েট করুন, দেখুন পরিস্থিতি অত্যন্ত জটিল হবে, অত্যন্ত খারাপ হবে। এর মধ্যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে দক্ষিণ এশিয়াও শান্ত থাকবে না, এটা তো নিশ্চিত ভাবে বলা যায়। ফলে 2026 অত্যন্ত খারাপ যাবে, এটা তার শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।